একসময় সেখানে একটি মা শূকর এবং তার ৩টি পিলেট ছিল। ৩ ভাই একই উচ্চতা, গোল, গোলাপি একই মজার লেজ সহ। সমস্ত গ্রীষ্মে শূকরগুলি সবুজ ঘাসে খেলেন, রোদে পোড়ায়, পদে ফোড়ায়। তবে তখন শরৎ এসেছে। একদিন আমার মা বলেছিলেন তাদের শীতকাল নিয়ে চিন্তাভাবনা করার সময় এসেছে। তিনি তাদের একটি বড় বাড়ি তৈরি করতে বলেছিলেন। ছোট ভাই বলেছিলেন শীত এখনো অনেক দূরে। মাঝ ভাইটি বলেছিলেন যে প্রয়োজন হলে তিনি নিজের বাড়ি তৈরি করবেন এবং বড় ভাই নিজেই বাড়িটি তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। ছোট এবং মাঝের ভাইয়েরা তাদের গেমস খেলা ছাড়া কিছুই করেনি। এটি প্রতিদিন আরও বেশি ঠান্ডা হয়ে উঠেছে। ছোট ভাই খড়ের বাইরে বাড়ি তৈরির সিদ্ধান্ত নিয়েছে। মাঝ ভাইটি ভেবেছিল শীতে খড়ের ঘরে খুব ঠান্ডা লাগবে। সে সিদ্ধান্ত নিয়েছে ডুমুর এবং ডুমুর থেকে একটি বাড়ি তৈরি করবে। সন্ধ্যা নাগাদ তাদের আবাসন প্রস্তুত ছিল। তারা নিজের উপর খুব গর্বিত ছিল এবং তাদের বিল্ডিংয়ের যথেষ্ট পরিমাণে অর্জন করতে পারেনি। এখন তারা মুক্ত ছিল এবং যা খুশি তাই করতে পারত। তারা তাদের বড় ভাইয়ের কাছে গিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে যে সে নিজের জন্য কী ধরনের বাড়ি তৈরি করেছিল। বড় ভাই নির্মাণে ব্যস্ত ছিলেন। তিনি পাথর প্রয়োগ করেছেন, মাটি গোজা এবং আস্তে আস্তে নিজেকে একটি নির্ভরযোগ্য, টেকসই বাড়ি তৈরি করেছেন। ছোট ভাইরা তাদের বড় ভাইকে কাজে পেয়েছিল। তিনি কী ধরনের দুর্গ তৈরি করছেন তা দেখে তারা খুব অবাক হয়েছিল। বড় ভাই শান্তভাবে কাজ চালিয়ে গেলেন। ছোট ও মাঝের ভাইরা তার বাড়িতে হাসি ঠাট্টা করতে লাগলো। তারা এতটাই আনন্দিত হয়েছিল যে তাদের চিৎকারটি লন জুড়ে অনেকটা প্রতিধ্বনিত হয়েছিল। বড় ভাই চুপ করে থাকতে বলল, কারণ নেকড়ে শুনতে পেল। ক্লাউড ছোট এবং মাঝের ভাইরা আরও বেশি আনন্দিত হয়েছিল। তারা সিদ্ধান্ত নিয়েছে যে বড় ভাইটি কেবল কাপুরুষ আর দুজন সাহসী ভাই বেড়াতে গেলেন। পথে তারা গান গেয়ে নাচতে লাগলো এবং তারা যখন বনে প্রবেশ করল তখন তারা এমন শব্দ করল যে তারা নেকড়ে গাছটিকে জাগিয়ে তুলেছিল যে পাইন গাছের নিচে ঘুমাচ্ছিল। অসন্তুষ্ট ও ক্ষুধার্ত নেকড়ে সেই জায়গায় গিয়েছিল যেখানে দুটি বোকা শুয়োরের চিৎকার এসেছিল। ভাইয়েরা আনন্দের সাথে হাঁটলেন এবং নেকড়ের সাথে তারা কিভাবে সহজেই আচরণ করবেন তা নিয়ে কথা বলতেন। এবং হঠাৎ তারা একটি বাস্তব জীবিত নেকড়ে দেখতে পেল। তিনি একটি বড় গাছের পেছনে দাঁড়িয়েছিলেন। তার চোখ ছিল খুব দুষ্ট এবং এক বিশাল দাঁতযুক্ত মুখ। ভাইয়েরা এতটাই ভীত হয়েছিল যে তাদের পাতলা লেজগুলি কাঁপতে 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 থাকে। নেকড়ে লাফ দেওয়ার জন্য প্রস্তুত। সে দাঁত ছিঁড়ে এবং ডান চোখটি পলক করে। শূকরগুলি হঠাৎ তাদের হুঁশ হয়ে আসে এবং বনজুড়ে চিৎকার করে পালাতে ছুটে যায়। ধুলার মেঘ তুলে তারা প্রত্যেকে নিজের নিজের বাড়িতে ছুটে গেল। ছোট ভাই দৌড়ে তার খাঁজ কুঁড়েঘরের কাছে এসে নেকড়ের সামনে দরজায় ধাক্কা মারল। নেকড়ে বড় হয়ে দরজা খোলার দাবি করলেন। ছোট ভাই ভয়ে ভয়ে একটা কোথাও বলতে পারল না। তখন নেকড়ে ফুঁকতে শুরু করল। হালকা ছাদ তাৎক্ষণিকভাবে ছড়িয়ে পড়া কুঁড়েঘরটি থেকে উড়ে গেল। নেকড়ে একটি গভীর নিঃশ্বাস নিয়েছিল এবং দ্বিতীয়বার ফুঁসে উঠল এবং সেই ছাঁচের ঘরটি সমস্ত দিকেই উড়ে গেল। নেকড়ে খুশি হল, দাঁত ছিটিয়ে তার ছোট ভাইয়ের উপর ঝাঁপিয়ে পড়ল। কিন্তু শূকরটি চূড়ান্তভাবে ধাক্কা মেরে দৌড়ে গেল। সে ছুটে গেল মাঝ ভাইয়ের বাড়িতে। ভাইরা নিজেকে লক করে রাখতে এবং একে অপরের দিকে হতাশ হয়ে তাকিয়ে থাকে। নেকড়ে রেগে গিয়ে ফুঁকতে শুরু করল। বাড়িটা খানিকটা জিজ্ঞাসা করা। নেকড়েটি দ্বিতীয়, তৃতীয় এবং তারপরে চতুর্থ বার উড়ে গেল। তবে বাড়িটি তখনও দাঁড়িয়ে ছিল। নেকড়ে একটি দীর্ঘ নিঃশ্বাস নিয়ে পঞ্চবারের জন্য উড়ে গেল। ঘর কাঁপতে কাঁপতে ভেঙে পড়ল। ধ্বংসাবশেষের মাঝে কেবল একটি দরজা কিছুক্ষণ দাঁড়িয়ে ছিল। ভয়াবহতায় শূকরগুলি তাদের বড় ভাইয়ের বাড়িতে ছুটে যায়। নেকড়ে তাদের পিছনে ছুটল। তিনি নিশ্চিত যে এবার শূকরগুলি তার কাছ থেকে পালাবে না। শূকরগুলি দ্রুত, এমনকি বড় আপেল গাছটিকে আঘাত না করে দ্রুত পেরিয়ে যায়। আর নেকড়ে ঘুরতে এবং আপেল গাছটিকে আঘাত করার সময় পেল না, যা তাকে আপেল দিয়ে কভার এঁকে রেখেছে। একটি শক্ত আপেল তাকে চোখের মাঝে আঘাত করল। নগ্নের কপালে একটা বড় গোঁফ লাফিয়ে উঠল। এই সময়ে ছোট এবং মধ্য ভাইয়েরা বড় ভাইয়ের বাড়িতে ছুটতে এবং দরজাটি বোল্ট করতে সক্ষম হয়েছিল। নেকড়ে দৌড়ে দরজার দিকে গেল, বড় হয়ে দরজা খোলার দাবি করল। ছোট ভাইয়েরা খুব ভয় পেয়েছিল এবং এর বিনিময়ে কিছুই বলতে পারল না। এবং বড় ভাই জানত যে শক্ত পাথরের ঘরে তার এবং তার ভাইদের ভয় পাওয়ার কিছুই নেই। তারপরে নেকড়ে আরও বাতাসে চুষতে শুরু করল, সাথে সাথেই উড়ে গেল। তবে যতই এটি উড়ে গেল, একটি পাথরও সরল না। এবং তারপরে তিনি তাকিয়ে দেখলেন ছাদে একটি বৃহৎ প্রশস্ত চিমনি।
সে সাবধানে ছাদে উঠে পাইপের নিচে যেতে লাগলো। শূকরগুলি একটি গন্ডগোল শুনেছিল। বড় ভাই তাৎক্ষণিকভাবে অনুমান করলেন যে বিষয়টি কি ছিল। তিনি তাড়াতাড়ি কলসির দিকে ছুটে গেলেন। এতে জল ফুটছে এবং আইডি আপনা ছিঁড়ে ফেলেছে। নেকড়ে নল দিয়ে নেমে সোজা কলসির মধ্যে পড়ে গেল। চোখ কপালে চওড়া। কাঁচা নেকড়ে একটি বুনো গর্জন নিয়ে ছুটে গেল এবং ছুটে গেল বনের দিকে, এবং তিনটি ছোট শূকর তার দেখাশোনা করেছিল এবং খুশি হয়েছিল যে তারা এত চালাকভাবে দুষ্ট ডাকাতকে একটি শিক্ষা দিয়েছিল। সেই সময় থেকে ভাই এবং তাদের মা এক ছাদের নিচে একসাথে থাকতে শুরু করেছিল। লেমুয়েল গুলিভার তার স্ত্রী এবং ছেলে মেয়েদের সাথে ইংল্যান্ডে পুরো 5 মাস অতিবাহিত করেছিলেন। তবে ভ্রমণের লালসা আরও দৃঢ় হয়ে উঠল। সুতরাং অ্যাডভেঞ্চারার জাহাজের ক্যাপ্টেন হয়ে গুলিভার অন্য যাত্রা শুরু করলেন। তিনি 50 জন ক্রু সদস্য নিয়োগ করেছিলেন, কিন্তু দেখা গেল ক্রুদের সবাই সৎ লোক ছিল না। একবার রাতের আড়ালে বিশ্বাসঘাতকরা একটি জাহাজে দাঙ্গা করেছিল। গুলিভারের কেবিনে ভেঙে তাকে বেঁধে রাখে। 3 দিন ক্রু প্রাক্তন ক্যাপ্টেনকে তালা দিয়ে রেখেছিল এবং চতুর্থ দিন বিশ্বাসঘাতকরা একটি অজানা জমিতে গুলিভারকে অবতরণ করেছিল। তাকে কিছু বিধান রেখে উত্তর দিকে যাত্রা করেছিল। প্রাক্তন অধিনায়কের অভ্যন্তরীণ নেতৃত্ব ছাড়া আর কোনো উপায় ছিল না। পথে তিনি ঘোড়ার ট্র্যাকগুলির সাথে সাক্ষাৎ করলেন, যা গুলিভারকে প্রাথমিক উদ্ধারের আশা করেছিল। হঠাৎ দিগন্তে একটি হিউম্যানয়েড চিত্র হাজির। গুলিভার তার চোখ সংকীর্ণ করে তাকে দেখল। অন্ধকার ত্বক এবং কোঁকড়ানো চুলের সাথে এটি ছিল এক অদ্ভুত চেহারা বানর। এই প্রাণীগুলির পাঞ্জা দীর্ঘ দীর্ঘ নখ ছিল। তারা এত বিপজ্জনক লাগছিল যে গুলিভার তার নিঃশ্বাস চেপে ধরে গাছের পিছনে ঝুঁকে পড়ে, কিন্তু তারপরে কোনো কিছুই যাত্রীর কাঁধ ধরে তাকে টেনে নিয়ে যায়। এই দুটি ঠিক একই বানর যারা তাদের শিকারটিকে গাছের উপরে টেনে আনার চেষ্টা করেছিল। গুলিভার তার হাত দিয়ে লড়াই করার লড়াই করেছিল, তবে প্রাণীগুলি আরও শক্তিশালী ছিল। গুলিভার অসম লড়াই করার সময় খুরদের আওয়াজ শোনা গেল। কাছে আসা ঘোড়াটি লক্ষ্য করে বানর গুলিভারকে ছুঁড়ে ফেলে সন্ত্রাসে পালিয়ে গেল। কাছে এসে ঘোড়াটি গুলিভারকে আগ্রহের সাথে পরীক্ষা করল। তারপরে একটি দ্বিতীয় ঘোড়া এল। তারা তাদের সামনের খোঁচার লাথি দিয়ে একে অপরকে অভ্যর্থনা জানালো। ঘোড়াগুলি এত বুদ্ধিমানতার সাথে আচরণ করেছিল যে এটি গুলিভারের কাছে মনে হয়েছিল যে তারা জাদুকর যারা ঘোড়াতে পরিণত হয়েছিল। অবশেষে পরামর্শের পরে ঘোড়া গুলিভারকে তাদের অনুসরণ করার আদেশ দিল। এবার গুলিভার বুদ্ধিমান ঘোড়া গিমদের দ্বারা বসবাসকারী একটি দেশে শেষ হয়েছিল, এবং যে অদ্ভুত বানর গুলিভার আক্রমণ করেছিল তারা গিমদের পোষা প্রাণী হিসাবে কাজ করেছিল এবং সমস্ত নোংরা কাজ করেছিল ডিআইডি। তাই ভ্রমণকারীকে এমন একটি বাড়িতে নিয়ে আসা হয়েছিল যেখানে প্রাচীরের সাথে প্রসারিত খড়ের সাহায্যে একটি গিরি এবং অন্যান্য ঘোড়া স্থাপন করা হয়েছিল। ঘোড়াটি কিছুটা খড় খাওয়ার জন্য গুলিভারের দিকে ইশারা করেছিল, কিন্তু ভ্রমণকারী এক বালতি দুধ লক্ষ্য করে সেখানে থেকে একটি পানীয় চেয়েছিল। রাতের খাবারের পরে গুলিভার ঘোড়াগুলির নিবিড় তত্ত্বাবধানে এটি থেকে ওট এবং বেড রুটি সংগ্রহ করেছিলেন। এটি গিমদের এতটাই আশ্চর্য করেছিল যে তারা গুলিভারকে তাদের ভাষা এবং সংস্কৃতি শেখাতে শুরু করেছিল। ঘোড়াগুলি কেবল বুদ্ধিমানই নয়, অত্যন্ত মহৎ হিসাবেও পরিণত হয়েছিল। তারা ক্রোধ, হিংসা, প্রতারণা এবং শত্রুতা শব্দটি জানত না। অর্থ, জাহাজ ও রাজ্য সম্পর্কে গুলিভারের গল্প শুনে তারা অবাক হয়েছিল। তবে সমস্ত গিম বেশিরভাগ লোকেরা ঘোড়া চালানোর অনুমতি দেয় এই ক্ষোভ প্রকাশ করেছিল। সময়ের সাথে সাথে গুলিভার গিমদের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধায় এতটাই মগ্ন হয়ে পড়েছিলেন যে তিনি আর কখনো লোকের কাছে ফিরে না আসার সিদ্ধান্ত নিয়েছিলেন। যাই হোক, প্রতি চতুর্থ বছরে দেশে প্রতিনিধিদের একটি কাউন্সিল আহ্বান করা হয়েছিল, যেখানে তারা প্রধান বিষয়গুলি নিয়ে আলোচনা করেছিল। গুলিভারকে একটি বান্ধব জাতীয় প্রাণী হিসাবে সভায় উপস্থিত থাকতে দেওয়া হয়নি, তবে কৌতূহলের বাইরে তিনি গোপনে একটি খড়ের গর্তে লুকিয়ে সভায় প্রবেশ করলেন। এটি প্রমাণিত হয়েছে যে গিমরা দীর্ঘদিন ধরে অদ্ভুত বানরগুলিকে অকেজো বলে মনে করেছিল এবং তাই তাদের তাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, এবং তাদের সাথে গুলিভার তার ভাগ্যের জন্য অপেক্ষা না করে যাত্রী তাড়াতাড়ি একটি নৌকা তৈরি করে নিকটবর্তী দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করলেন। গুলিভার সিদ্ধান্ত নিয়েছে যে তার বাকি জীবন তার কাছে দুষ্টু লোকদের থেকে দূরে থাকবে। তবে দ্বীপটি অস্ট্রেলিয়ার উপকূলে পরিণত হয়েছিল। গুলিভারকে একটি পর্তুগিজ জাহাজ থেকে নাবিকরা দেখে জাহাজে নিয়ে যেত। অধিনায়ক সিদ্ধান্ত নিয়েছিলেন
যে গুলিভার তার মন হারিয়ে ফেলেছে, তাই তিনি বাড়ি ফিরতে চান না এবং বুদ্ধিমান ঘোড়াগুলির সম্পর্কে তার গল্পগুলি বলেন। গুলিভারকে যখন লন্ডনে নিয়ে যাওয়া হয়েছিল, তখন তিনি খুব অসুবিধায় লোকদের দৃষ্টি বহন করতে শিখেছিলেন। তিনি 1 বছর পরে তার স্ত্রী এবং সন্তানদের সাথে অভ্যস্ত হয়েছিলেন, কিন্তু তারপরেও তিনি নিজেকে স্পর্শ করতে দেননি এবং সারা জীবনের জন্য গুলিভার কেবল তার কেনা স্টলিয়নদের সাথে যোগাযোগ করেছিল।